আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ। আজকে আমাদের প্রথম পর্ব। এই প্রথম পর্বের আলোচ্য বিষয় 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা এবং উন্নত কলেজগুলোতে এসেছিল। তাহলে চলো আমরা সমাধান পর্বটি শুরু করি। প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? ব্যাখ্যা সহ উত্তর করেছি যাতে তুমি খুব সহজেই বুঝতে পারো। দেখো, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, তারপরে কি থাকে? তারপরে থাকে দেখো ক্যাশ মেমোরি, তারপরে কি থাকে? র্যাম, তারপরে কি থাকে? ভার্চুয়াল মেমোরি। তাহলে প্রথমে থাকে কি? রেজিস্টার, তারপরে থাকে ক্যাশ মেমোরি, তারপরে কি থাকে? দেখো র্যাম, আর তারপরে একদম শেষে কি থাকে? ভার্চুয়াল মেমোরি। তাহলে এখানে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? দেখো রেজিস্টার। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হলো বিট। দেখো, তারপরে বৃহত্তম একক হলো টেরাবাইট, ক্ষুদ্রতম বিট আর বৃহত্তম টেরাবাইট। আর দেখো, এক বাইটে মোট 8টি বিট থাকে, কয়েকটি বাইট মিলে একটি শব্দ গঠন করে। এখানে আমাদের সঠিক উত্তর হবে বিট। মেমোরি পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম একক বিট। নন ভোলাটাইল মেমোরি কোনটি? রম একটি নন ভোলাটাইল মেমোরি, তাহলে সঠিক উত্তর হবে রম। এখানে দেখো, যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা সংরক্ষিত থাকে তাকে নন ভোলাটাইল মেমোরি বলে। অর্থাৎ তুমি কম্পিউটার বন্ধ করেছো, তারপরেও যে ইনফরমেশনগুলো থেকে যাবে সেটাই কিন্তু নন ভোলাটাইল মেমোরি। আরও নন ভোলাটাইল মেমোরি কি কি? দেখো, রম, হার্ড ডিস্ক, ডিভিডি, ইউএসবি ড্রাইভ। তো এইগুলোই কিন্তু নন ভোলাটাইল মেমোরি। এখানে সঠিক উত্তর হবে রম। মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? মানুষের ভাষায় রূপান্তরিত, অর্থাৎ মানুষ যেটা বুঝতে পারে সেটা সোর্স প্রোগ্রাম, এবং মেশিন যেটা বুঝতে পারে সেটা অবজেক্ট প্রোগ্রাম। অবজেক্ট মানে বস্তু, অর্থাৎ বস্তু মানে কি? মেশিন। তাহলে দেখো, এখানে হবে অবজেক্ট প্রোগ্রাম, যেটা মেশিন বুঝতে পারে। কম্পিউটার মেমোরিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়, স্থায়ী মেমোরি ও অস্থায়ী মেমোরি। এখানে সঠিক উত্তর 2। নিচের কোনটি অস্থায়ী মেমোরি? দেখো, অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম, আর স্থায়ী মেমোরি হচ্ছে রোম, ইউএসবি ড্রাইভ, হার্ড ডিস্ক, এগুলো স্থায়ী মেমোরি। এখানে সঠিক উত্তর র্যাম। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? সি প্লাস প্লাস, জাভা, সিমুলা, স্মলটক, সি শার্প, পাইথন, রুবি, পিএইচপি, এই সবগুলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। তো এর থেকে এখানে কোনটা রয়েছে? দেখো জাভা, তো জাভাটাই সঠিক উত্তর। সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সফটওয়্যার তৈরির জন্য কম্পিউটারের ভাষা প্রয়োজন। সঠিক উত্তর কম্পিউটারের ভাষা। পলিমরফিজম নিচের কোন ভাষার বৈশিষ্ট্য? এখানে দেখো, বর্তমানে আধুনিক সি প্লাস প্লাস এ নিম্ন স্তরের স্মৃতি ম্যানিপুলেশন সুবিধা ছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড, জেনেরিক এবং বিভিন্ন কার্যকারী ফিচার আছে। দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড কিসে আসে? সি প্লাস প্লাস। এখানে সঠিক উত্তর সি প্লাস প্লাস। পাইথন কোন ধরনের ভাষা? পাইথন কোন ধরনের ভাষা হবে? দেখো, মানুষের জন্য সহজে বোধগম্য ভাষা হচ্ছে হাই লেভেল বা উচ্চ স্তরের ভাষা, যেমন সি, সি প্লাস প্লাস, বেসিক, পেসকাল, ফোরট্রান, পাইথন, অ্যালগোল, ওরাকল, জাভা। তো দেখো, এখানে রয়েছে পাইথন। এই পাইথন কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। স্থায়ী মেমোরি হচ্ছে রোম, ইউএসবি ড্রাইভ, হার্ড ডিস্ক আর হচ্ছে ডিভিডি। দেখো, তাহলে এখানে র্যাম, এই র্যাম কিন্তু অস্থায়ী মেমোরি। প্রশ্নে বলা হয়েছে স্থায়ী মেমোরি, সেজন্য এই র্যাম বাদ যাবে। সঠিক উত্তর হবে 2 ও 3। মাইক্রো প্রসেসরে হিসাব নিকাশের মধ্যে রয়েছে যোগ, বিয়োগ, ভাগ, এই সবগুলোই কিন্তু রয়েছে। এখানে ব্যাখ্যাটা রয়েছে, তোমরা পড়ে নিও। এখানে দেখো, গুণও করা যায়, যোগও করা যায়, তারপরে ভাগও করা যায়, বিয়োগও করা যায়। সঠিক উত্তর সবগুলোই। কম্পিউটার প্রোগ্রামগুলো ডেটা নিয়ে কাজ করার সময় ব্যবহার করে কি কি ব্যবহার করে? দেখো, এখানে সঠিক উত্তর হবে 2 ও 3, অর্থাৎ র্যাম ব্যবহার করে, ভোলাটাইল মেমোরি ব্যবহার করে। অর্থাৎ দেখো, আমাদের অস্থায়ী মেমোরি কিন্তু তখন ব্যবহৃত হয়। স্থায়ী মেমোরি অর্থাৎ ইউএসবি ড্রাইভ কিন্তু ব্যবহার করা হয় না। সেলিম একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। সে হার্ডওয়্যার পরিচালনা করার জন্য সিস্টেম লেভেলের প্রোগ্রাম ব্যবহার করে।
উদ্দীপকে হার্ডওয়্যার পরিচালনার জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি? কোনো জায়গা ও রিসোর্স নিয়ে কাজ করা সফটওয়্যার তৈরিতে সি বেশি উপযোগী। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ভাষাটা হচ্ছে সি, কারণ এ কিন্তু দেখো সফটওয়্যার তৈরি করছে, তো সফটওয়্যার তৈরি করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে সি। উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। দেখো এখানে নিয়ন্ত্রণ করা যাবে, সি এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, কিবোর্ডও নিয়ন্ত্রণ করা যায়, প্রিন্টারও নিয়ন্ত্রণ করা যায়, ওয়াশিং মেশিনও নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এখানে সঠিক উত্তর সবগুলোই। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্বটা এখানেই শেষ করছি। আমাদের এই পর্বের আলোচ্য বিষয় 16 থেকে 39 পর্যন্ত এমসিকিউ, যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো আমাদের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা? দেখো এই ব্যাখ্যাটা, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। অর্থাৎ মেশিন ভাষায় কি লাগে না? কোনো অনুবাদক লাগে না, কারণ এ ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। মেশিন ভাষায় যে প্রোগ্রামটা লেখা হয় সেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তারপরে দেখো ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা বা কম্পিউটারের মৌলিক ভাষা, অর্থাৎ ভাষার একদম সর্বনিম্ন স্তর মেশিন ভাষা। এখানে তিনটা কথা তোমরা মনে রাখবে, যে মেশিন ভাষায় কোনো অনুবাদকের প্রয়োজন হয় না, মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, এবং মেশিন ভাষা সর্বনিম্ন স্তরের ভাষা, এটা কম্পিউটারের মৌলিক ভাষা। এই তিনটা চারটা কথা যদি তুমি মনে রাখতে পারো, পরবর্তী এমসিকিউগুলো তুমি খুব সহজেই উত্তর করতে পারবে। তাহলে দেখো সরাসরি কথাটা আছে, তো সরাসরি কম্পিউটার বুঝতে পারে কোন ভাষা? দেখো মেশিন ভাষা। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? এর যে উত্তরটা আমি একটু আগেই কিন্তু ব্যাখ্যা করেছি, এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। কোনটি মধ্যম স্তরের ভাষা? দেখো যে কোনো উচ্চ স্তরের ভাষার উপাদানগুলোকে অ্যাসেম্বলি ভাষার কাজের সঙ্গে সম্মিলন ঘটায় তাকে মধ্যম স্তরের ভাষা বলে। সি ভাষাকে সাধারণত মধ্যম স্তরের ভাষা বলা হয়। তাহলে সি ভাষাকে কিন্তু মধ্যম স্তরের ভাষা বলা হয়। কোন ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? দেখো মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, কারণ মেশিন ভাষায় সরাসরি যন্ত্র ভাষায় কোড লেখা হয়। অর্থাৎ মেশিন ভাষায় কিন্তু অনুবাদকের প্রয়োজন হয় না। মেশিন ভাষার সুবিধা কোনটি? দেখো মেশিন ভাষার সুবিধা হচ্ছে প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকরী হয়, অর্থাৎ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। 0 এবং 1 রূপান্তরিত করার পরে প্রোগ্রামকে বলা হয়, দেখো 0 এবং 1 রূপান্তরিত করার পরে প্রোগ্রামকে বলা হয় মেশিন কোড। মেশিন ভাষায় শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা হয়। তাহলে দেখো এখানে সঠিক উত্তর হবে মেশিন কোড। মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? কম্পিউটারের যে কোনো ইনস্ট্রাকশনকে একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে প্রদান করা হয়। ইনস্ট্রাকশনের দুটি অংশ থাকে, যে কাজের নির্দেশ দেওয়া হয় তাকে অপারেশন কোড বলা হয়। অর্থাৎ সঠিক উত্তরটা হবে অপারেশন কোড। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। আমি ইতোমধ্যে 16 নম্বর প্রশ্নে কিন্তু এর ব্যাখ্যাটা করেছি। কোন ভাষা মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে? দেখো এর মধ্যে মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে মেশিন ভাষা বা যন্ত্র ভাষা। সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয়? তোমরা প্রত্যেকেই জানো সরাসরি ব্যবহার করা যায় যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা। মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? মানুষের পড়ার যোগ্য প্রোগ্রামকে বলা হয় সোর্স প্রোগ্রাম, এবং মেশিনের পড়ার যোগ্য প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। তাহলে এখানে সঠিক উত্তর অবজেক্ট প্রোগ্রাম। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? দেখো সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, তাই একে সাংকেতিক ভাষাও বলা হয়। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তরিত করার জন্য অ্যাসেম্বলার নামক এক ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। তাহলে অ্যাসেম্বলি কিন্তু সাংকেতিক নির্ভর ভাষা, এটা দ্বিতীয় প্রজন্মের ভাষা। এর উদ্ভব হয় 1950 সালে। এখানে আমাদের সঠিক উত্তর অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের? দেখো দ্বিতীয় প্রজন্মের। প্রথম প্রজন্মের ভাষা মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা,
তৃতীয় প্রজন্মের ভাষা উচ্চতর ভাষা। কোনো ভেরিয়েবলের ডেটা এবং ইনস্ট্রাকশন একত্রিত অবস্থায় থাকাকে বলা হয়। দেখো, এনক্যাপসুলেশন বলতে বোঝায় ডেটার উপর কাজ করে এমন পদ্ধতিগুলোর সাথে ডেটার একত্রীকরণ। তাহলে এর সঠিক উত্তরটা হবে দেখো এনক্যাপসুলেশন। কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? দেখো, কোনো জায়গা ও রিসোর্স নিয়ে কাজ করা সফটওয়্যার তৈরিতে সি ভাষা বা সি বেশি উপযোগী। হার্ডওয়্যার নিয়ন্ত্রণে সি বেশি উপযোগী। তাহলে সঠিক উত্তর সি। বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে। দেখো, বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কোনগুলো? মেশিন ভাষা, মধ্যম স্তরের ভাষা। এই দুইটা সঠিক। উচ্চ স্তরের ভাষা হবে না। তার ব্যাখ্যাটা কি? রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস এবং কল স্ট্রাক নিয়ে কাজ করার পরিবর্তে উচ্চ স্তরের ভাষাগুলি, তাহলে উচ্চ স্তরের ভাষা উপরের এইগুলো নিয়ে কাজ করে না, পরিবর্তে সেজন্য কাজ করে না। অর্থাৎ দেখো, এই উচ্চ স্তরের এটা বাদ যাবে, উত্তর হবে মেশিন ভাষা আর মধ্যম স্তরের ভাষা। সঠিক উত্তর 1 ও 2। মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে। দেখো, মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে মেশিন ভাষা আর সি ভাষা, অর্থাৎ অ্যাসেম্বলি ভাষাটা এখানে হবে না। উত্তর 1 আর 3। মেশিন ভাষার প্রোগ্রাম। দেখো, মেশিন ভাষার প্রোগ্রাম কি কি হয়? কম্পিউটার একমাত্র মেশিন ভাষায় বুঝতে পারে। এটি যন্ত্র নির্ভর ভাষা, সরাসরি কার্যকর হয়, কঠিন ও সময় সাপেক্ষ। তাহলে এখানে দেখো, সরাসরি ও দ্রুত কার্যকর হয়, এটা সঠিক আছে। কম্পিউটার সংগঠন বর্ণনা করে, এটাও সঠিক আছে। লেখা সহজ না, এটা লেখা মোটেও সহজ নয়, এটা লেখা কঠিন। সেজন্য আমাদের 3 নম্বর অপশনটা বাদ যাবে। সঠিক উত্তর 1 আর 2। প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য। হ্যাঁ, প্রোগ্রাম পরিবর্তন করা কিন্তু অবশ্যই কষ্টসাধ্য। দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়, অবশ্যই দক্ষ প্রোগ্রামার লাগবে। তারপরে দেখো, প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়, অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সবগুলোই সঠিক। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে, দেখো, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। 1950 সালে এর প্রচলন শুরু হয় এবং দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। আর এখানে দেখো, এক ধরনের অনুবাদক প্রোগ্রাম বলা রয়েছে। আসলে অনুবাদক প্রোগ্রাম কিন্তু অ্যাসেম্বলি না। অনুবাদক প্রোগ্রাম মোট 3টে: কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। তাহলে আমাদের অপশন বাদ যাবে কোনটা? দেখো, এখানে ঠিক রয়েছে দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি, এটা ঠিক আছে। একটি সাংকেতিক ভাষা, এটাও ঠিক আছে, কিন্তু এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রাম রয়েছে 3টি: কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এর মধ্যে কি আমাদের অ্যাসেম্বলি আছে? নেই, তার মানে ওইটা বাদ। প্রথম দুইটাই সঠিক উত্তর। পলাশকে তার শিক্ষক কম্পিউটারের একটি প্রোগ্রাম তৈরি করতে বলেন। সে কম্পিউটারের ভাষায় ব্যবহৃত দুটি অঙ্ক মানে 0 1 এবং কম্পিউটার বুঝতে পারে, অর্থাৎ মেশিন ভাষা, এমন কিছু নির্দিষ্ট সংকেত ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি করলো। পলাশ কোন ভাষায় প্রোগ্রামটি তৈরি করলো? আমরা খুব সহজেই বুঝতে পারছি। দেখো, 0 1 ব্যবহার করা হয়, কম্পিউটার সরাসরি বুঝতে পারে কোন ভাষা? মেশিন ভাষা। এর সঠিক উত্তর হবে মেশিন ভাষা। পলাশের তৈরিকৃত কোডটি, দেখো, 0 1 দিয়ে তৈরি, কম্পিউটারের জন্য সহজবোধ্য, মানুষের জন্য সহজবোধ্য না। মানুষ কিন্তু বাইনারি নির্ভর ভাষা, অর্থাৎ 0 1 এটা কিন্তু মানুষ বুঝতে পারে না, সেজন্য 1 আর 2 সঠিক উত্তর। তমা এক্স কলেজের কম্পিউটার শিক্ষকের কাছ থেকে উচ্চ স্তরের ভাষা সম্পর্কে কিছু তথ্য লাভ করে। সে উচ্চ স্তরের ভাষার সুবিধা অসুবিধা সম্পর্কে তথ্য জানতে পারে এবং উচ্চ স্তরের বিভিন্ন ভাষা সম্পর্কেও জ্ঞান লাভ করে। তমা উচ্চ স্তরের কোন ভাষাটি সম্পর্কে জ্ঞান লাভ করে? এখানে দেখো, এখানে হচ্ছে জাভাই একমাত্র ভাষা। এখানে এসকিউএল অর্থাৎ স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এখানে মেশিন ভাষা, দেখো, এটা কিন্তু উচ্চ স্তরের ভাষা না, এটা নিম্ন স্তরের ভাষা। আর কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম, ও কিন্তু কোনো ভাষা নয়। এখানে দেখো, জাভা একটি উচ্চ স্তরের ভাষা, এর মাধ্যমে প্রোগ্রাম লিখতে সহজ হয়, অর্থাৎ জাভার মাধ্যমে প্রোগ্রাম লিখতে সহজ হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। দেখো, এই দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এটা লিখতে সহজ এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে জাভা। উচ্চ স্তরের ভাষার সুবিধা হলো, দেখো, উচ্চ স্তরের ভাষার সুবিধা কি কি? প্রোগ্রাম লিখতে সহজ হয়, একটু আগে আমরা দেখেছি। দেখো, ভুল হওয়ার সম্ভাবনা কম, এটাও কিন্তু তার মধ্যে ছিল। দেখো, সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করা যায় না, এটা কিন্তু হবে না। দেখো, আমাদের সঠিক উত্তর হবে প্রোগ্রাম লিখতে সহজ হয়, অর্থাৎ
আমাদের জাভা দ্বারা প্রোগ্রাম লিখতে সহজ হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম, এটাও ঠিক আছে। অর্থাৎ সঠিক উত্তর 1 ও 2। তোমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আজকে আমাদের তৃতীয় পর্ব। তৃতীয় পর্বের আলোচ্য বিষয় 40 থেকে 50 পর্যন্ত এমসিকিউ, যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো আমাদের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন করেন কে? এর ব্যাখ্যাটা দেখে নাও। সি প্লাস প্লাস একটি সাধারণ উদ্দেশ্য প্রোগ্রামিং ভাষা যা 1980 সালে সি ভাষার একাধিক বর্ধিতাংশ রূপ হিসেবে তৈরি করা হয়। বিয়ার্নে স্ট্রাউস্ট্রাপ যুক্তরাষ্ট্রের AT&T বেল ল্যাবরেটরিতে এটি ডেভেলপ করেন। তাহলে দেখো সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন হয় কত সালে? দেখো 1980 সালে। এবং এটা কে উদ্ভাবন করে? স্ট্রাউস্ট্রাপ। তাহলে আমাদের সঠিক উত্তর স্ট্রাউস্ট্রাপ। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি? এখানে কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করা রয়েছে। দেখো মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয় পাইথন, জাভা, আর। তো এখানে অপশনের মধ্যে রয়েছে পাইথন, সেজন্য আমাদের সঠিক উত্তর হবে পাইথন। সি ভাষার উদ্ভাবক কে? দেখো ব্যাখ্যাটা, কম্পিউটার প্রোগ্রামার ড্যানিস রিসি সি ভাষার উদ্ভাবন করেন। দেখো তাহলে আমাদের সি ভাষার উদ্ভাবক কে? ড্যানিস রিসি। এখানে সঠিক উত্তর হবে ড্যানিস রিসি। OPS5 কোন প্রজন্মের ভাষা? দেখো কৃত্রিম বুদ্ধিমত্তায় সাধারণত 5GL বা পঞ্চম প্রজন্মের ভাষা ব্যবহার করা হয়, যার কিছু উদাহরণ হলো প্রোলগ, OPS5, মার্কিউরি। এখানে সঠিক উত্তর পঞ্চম প্রজন্মের ভাষা। কোনটি স্বাভাবিক ভাষা? এর মধ্যে স্বাভাবিক ভাষা হচ্ছে দেখো ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। এটি আবিষ্কার হয় 1980 সালে। এখানে সঠিক উত্তর 5GL বা পঞ্চম প্রজন্মের ভাষা। কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? দেখো কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চতর ভাষা বলা হয়। যেমন দেখো কি কি ভাষা রয়েছে পঞ্চম প্রজন্মের ভাষা? SQL অর্থাৎ স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, ওরাকল, ইন্টালেক্ট, নোম্যাড। তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো ইন্টালেক্ট। 4GL কোনটি? ব্যাখ্যাটা দেখো, কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা বলে। তাহলে দেখো 4GL অর্থাৎ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চ স্তরের ভাষা। 4GL এর পূর্ণরূপ কি? 4GL এর পূর্ণরূপ হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষা হলো মানুষের ভাষার কিছুটা কাছাকাছি, হ্যাঁ এটা সঠিক আছে। SQL অর্থাৎ স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু সঠিক আছে, কিন্তু ফোরট্রান এটা কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে দেখো 1 আর 2। এই যে ফোরট্রান এটা তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা মানুষের কাছাকাছি, আর সেটি হচ্ছে SQL অর্থাৎ স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। মিম একটি কম্পিউটার প্রোগ্রাম SQL ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের ওপর নির্ভরশীল নয়। উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত? দেখো এখানে আমাদের সঠিক উত্তর হবে চতুর্থ প্রজন্মের ভাষা। SQL স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু চতুর্থ প্রজন্মের ভাষা। তাহলে এখানে সঠিক উত্তর ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্মের ভাষা। প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন তা কি কি? দেখো ব্যাখ্যা, অনুবাদক সফটওয়্যার 3 ধরনের, যথা কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার প্রয়োজন, কিন্তু এটা যেহেতু SQL অর্থাৎ চতুর্থ প্রজন্মের ভাষা, সেজন্য এখানে শুধুমাত্র লাগবে দেখো এখানে লাগবে কম্পাইলার আর ইন্টারপ্রেটার। যদি অ্যাসেম্বলি ভাষা হতো তাহলে অ্যাসেম্বলার লাগতো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর 2 ও 3, কম্পাইলার ও ইন্টারপ্রেটার। আশা করি এই সমাধান পর্বটি তোমাদের ভালো লেগেছে। চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্তি করছি। এই চতুর্থ পর্বের আলোচ্য বিষয় 51 থেকে 65 পর্যন্ত এমসিকিউ। আমরা কিন্তু ধারাবাহিকভাবে পঞ্চম অধ্যায়ের এমসিকিউ গুলো সমাধান করছিলাম। আশা করি আগের পর্বগুলো তোমাদের দেখা হয়েছে। চলো আমরা এই পর্বটি শুরু করি। ইন্টারপ্রেটারের কাজ কি? দেখো ব্যাখ্যাটা, ইন্টারপ্রেটার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।
এটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে। ইন্টারপ্রেটার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে। তাহলে এখানে দেখো ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে এক লাইন করে পড়বে, এক লাইন করে অনুবাদ করবে। উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি? একসাথে অনুবাদ করে কোনটি? এখানে ব্যাখ্যাটা দেখে নাও। কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে। তাহলে দেখো কোয়েশ্চেনে বলা ছিল একসাথে অনুবাদ করে কোনটি? এখানে সঠিক উত্তর হবে কম্পাইলার। অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? তোমরা প্রত্যেকেই জানো যে অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার: কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। তাহলে এখানে সঠিক উত্তর 3 প্রকার। উচ্চতর ভাষায় লেখা প্রোগ্রামটি কম্পিউটারের বুঝিয়ে দিবে কিভাবে? অর্থাৎ কম্পিউটার উচ্চ স্তরের ভাষাগুলো কিভাবে বুঝবে? অবশ্যই তাকে অনুবাদক প্রোগ্রাম দিয়ে বোঝাতে হবে। দেখো 3টি অনুবাদক প্রোগ্রাম রয়েছে যেগুলো উচ্চ স্তরে লেখা প্রোগ্রামকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে বুঝিয়ে দেয়। তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন। এখানে সঠিক উত্তর হবে অনুবাদক সফটওয়্যারের মাধ্যমে। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে কোনটি? অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যে অনুবাদক প্রোগ্রাম মেশিন ভাষায় রূপান্তর করে তার নাম অ্যাসেম্বলার। তোমরা কিন্তু এগুলো বেসিক ক্লাসে অনেকবার শুনেছো। আশা করি এই প্রশ্নগুলো খুব সহজেই তোমরা ধরতে পারছো। তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষার নির্দেশে কয়টি অংশ থাকে? ব্যাখ্যাটা দেখে নাও। অ্যাসেম্বলি ভাষার নির্দেশে 4টি অংশ থাকে: লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। তাহলে এর সঠিক উত্তরটা হবে 4টি। একটি প্রোগ্রামের সব ভুলগুলো একসাথে প্রদর্শন করে কোনটি? সব ভুলগুলোকে একসাথে প্রদর্শন করে। ব্যাখ্যাটা দেখে নাও। কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে এবং যদি কোনো ভুল থাকে তাহলে একসাথে প্রদর্শন করে। এখানে সঠিক উত্তর হবে দেখো কম্পাইলার। উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি? উৎস প্রোগ্রাম বলতে মানুষ যেটা বুঝতে পারে, আর বস্তু প্রোগ্রাম বলতে কম্পিউটার যেটা বুঝতে পারে। তাহলে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে কনভার্ট করে কোনটি? দেখো উৎস প্রোগ্রামকে একসাথে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কম্পাইলার। এটি একটি অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার কি? একটি অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে বলো তো? কম্পাইলার। কারণ এখানে একত্রে শব্দটা রয়েছে, একসাথে পড়ে একসাথে অনুবাদ করে। উৎস প্রোগ্রাম, জিজ্ঞাসা চিহ্ন, বস্তু প্রোগ্রাম। এখন এদের মধ্যে সবচাইতে বেশি ইউজ হয় কার? সেটা হচ্ছে কম্পাইলার। এখানে সঠিক উত্তর আমরা কম্পাইলার বসাবো। ব্যাখ্যাটা দেখে নাও। কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে এবং যদি কোনো ভুল থাকে তাহলে একসাথে প্রদর্শন করে। এখানে সঠিক উত্তর হবে কম্পাইলার। কোন অনুবাদক প্রোগ্রাম দ্রুত ডিবাগ করে? ব্যাখ্যাটা দেখে নাও। ডিবাগ মানে ভুল ধরা। দ্রুত ভুল ধরতে পারে ইন্টারপ্রেটার, কারণ এটি এক লাইন করে ভুল ধরে। এখন মূলত এর ব্যাখ্যাটা হচ্ছে দেখে নাও। কম্পাইলার টোটাল প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে একসাথে ভুল ধরে। তো টোটাল জিনিসটা যখন একসাথে করা হয় তখন কিন্তু সময় বেশি লাগে, ভুল ধরতেও সময় লেগে যায়। কিন্তু ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে অনুবাদ করে এবং এক লাইন করে ভুল প্রদর্শন করে, সেজন্য কিন্তু ইন্টারপ্রেটার ভুল ধরার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী। তাহলে এখানে দেখো কোন অনুবাদক প্রোগ্রাম দ্রুত ডিবাগ করে? এর সঠিক উত্তর হবে ইন্টারপ্রেটার। কম্পাইলারের বৈশিষ্ট্য হলো, কম্পাইলারের বৈশিষ্ট্য এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আমি যুক্ত করেছি। এর মধ্যে এখন যেগুলো দরকার হবে শুধু সেইগুলোই আমি বোল্ড করে রেখেছি। দেখে নাও। কম্পাইলার অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর হয় ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন এবং দেখো প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে। এখানে সময় কম লাগে কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে দেখো প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে। তো বেশিটা কিন্তু বাদ যাবে, বাকি যে দুইটা রয়েছে সেই দুইটাই উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে 1 ও 3। আশা করি এটা নোট করার ফলে তুমি যখন পড়বে খুব সহজে এটা বুঝতে পারবে। সি প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়? দেখো এখানে ব্যাখ্যাটা। সি ল্যাঙ্গুয়েজের জন্য টার্বো সি, সি প্লাস প্লাস, কোড ব্লকস, বরল্যান্ড সি প্লাস প্লাস ইত্যাদি কম্পাইলার রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দেখো শুধুমাত্র কম্পাইলার।
সি প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়? শুধুমাত্র কম্পাইলার। কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য? এখানে কিন্তু তিনটা অপশন দেওয়া রয়েছে, আমরা পার্থক্যগুলো দেখব। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকবার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নিয়ে আলোচনা করেছি। আশা করি এগুলো শুনতে শুনতে তোমাদের কাছে অনেকাংশে ইজি হয়ে গিয়েছে। এখন দেখো, প্রোগ্রাম অনুবাদ করার ক্ষেত্রে কম্পাইলার একবার পড়ে একবারেই অনুবাদ করে, অর্থাৎ সে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে। ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এক লাইন করে অনুবাদ করে। এইটা একটা পার্থক্য রয়েছে। তারপরে দেখো, ভুল প্রদর্শনের ক্ষেত্রে কম্পাইলার টোটাল একসাথেই কিন্তু ভুলটা দেখায়, কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন করে দেখায়। আর তারপরে দেখো, কাজের গতির ক্ষেত্রে অবশ্যই ইন্টারপ্রেটার গতি সম্পন্ন, কিন্তু কম্পাইলার একটু স্লো। কেন? কারণ টোটাল প্রোগ্রামটিকে সে একসাথে করতে যায়, সেজন্য একটু সময় বেশি লাগে। তাহলে এখানে সঠিক উত্তর দেখো, অপশানে কিন্তু এই তিনটাই সঠিক উত্তর। অপশান তিনটা যদি আমরা পড়ি, প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে অবশ্যই পার্থক্য রয়েছে, কাজের গতির ক্ষেত্রেও পার্থক্য রয়েছে, ভুল প্রদর্শনের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য রয়েছে। আদ্রিতার কম্পিউটারে সি ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করতে অনেক সময়ের প্রয়োজন হলো। অনুবাদ করতে অনেক বেশি সময় লাগে, এই পয়েন্টটা মাথায় রেখো। তারপরে দেখো, ফলে সে নতুন একটি অনুবাদক প্রোগ্রাম ব্যবহারের পদক্ষেপ গ্রহণ করলো। আদ্রিতার ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামটির নাম কি? ব্যাখ্যাটা দেখে নাও। যেহেতু ইন্টারপ্রেটার একটি ধীরগতির অনুবাদক প্রোগ্রাম, সেজন্য উদ্দীপকের বর্ণনা মতে সঠিক উত্তর হবে ইন্টারপ্রেটার। এখানে সঠিক উত্তর ইন্টারপ্রেটার। আদ্রিতার নতুন অনুবাদক প্রোগ্রামের সুবিধা হলো, এখানে দেখো, নতুন অনুবাদক প্রোগ্রামটি হলো কম্পাইলার। এটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পরীক্ষা করে, ভুল একসাথে প্রদর্শন করে, অনুবাদ করতে সময় কম লাগে। তাহলে এখানে যে তিনটা কথা বলা রয়েছে, দেখো, একসাথে পরীক্ষা করে, এখানে দেখো পুরো প্রোগ্রামটিকে একসাথে পরীক্ষা করে অর্থাৎ এটা ঠিক আছে। তারপরে দেখো, ভুল একসাথে প্রদর্শন করে, সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, এটাও ঠিক আছে। এবং শেষেরটা রয়েছে দেখো, অনুবাদ করতে সময় কম লাগে, এখানে দেখো অনুবাদ করতে সময় কম লাগে, তার মানে এটাও ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ তিনটাই সঠিক উত্তর। আশা করি চতুর্থ পর্বটা তোমাদের ভালো লেগেছে। পঞ্চম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা এখানেই সমাপ্তি করছি। পঞ্চম পর্বের আলোচ্য বিষয় 66 থেকে 86 পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের প্রথমে যে প্রশ্নটা রয়েছে, প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? দেখো, তাহলে প্রক্রিয়াকরণ বা প্রসেস এর জন্য যে চিহ্নটা রয়েছে সেটি হচ্ছে, এখন এখানে যে চিহ্নগুলো রয়েছে সেগুলো একবারে তোমাকে দেখিয়ে দিই। দেখো, শুরু আর শেষ হয় ডিম্বক দিয়ে, তারপরে সত্য এবং সিদ্ধান্ত এই দুইটা হয় দেখো হীরক চিহ্ন বা ডায়মন্ড চিহ্ন দিয়ে। তারপরে দেখো, প্রসেস বা প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র ব্যবহার করা হয়, এবং দেখো ইনপুট আর আউটপুটের জন্য সামান্তরিক ব্যবহার করা হয়। তাহলে এখানে প্রক্রিয়াকরণের জন্য দেখো ব্যবহার করা হয় আয়তক্ষেত্র, এর সঠিক উত্তরটা হবে আয়তক্ষেত্র। এটা কিন্তু ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। প্রসেসিং এর ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়, এর মধ্যে ইনপুট আর আউটপুটের চিহ্ন কোনটা বলো তো? দেখো, এখানে ইনপুট আর আউটপুট হচ্ছে সামান্তরিক, তো সামান্তরিক দ্বারা ইনপুট আউটপুট বোঝায়, তাহলে এখানে সঠিক উত্তর দেখো সামান্তরিক। প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেস এর জন্য ব্যবহৃত হয়? তো দেখো, প্রসেস অথবা প্রক্রিয়াকরণের জন্য আয়তক্ষেত্র, সঠিক উত্তর আয়তক্ষেত্র। প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? এর ব্যাখ্যাটা দেখো, সিনট্যাক্স ভুল হলো প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল, যেমন বানান ভুল, কমা, ব্র্যাকেট না দেওয়া, চলকের মান বলে না দেওয়া ইত্যাদি। তাহলে এখানে দেখো, প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়? সিনট্যাক্স ভুল। এই সিনট্যাক্স ভুলের জন্য কিন্তু কম্পিউটার বার্তা দেয়। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে? ব্যাখ্যাটা দেখে নাও। প্রোগ্রামের ভুলকে বলে বাগ, বয়াকার গ, বাগ। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করাকে ডিবাগিং বলা হয়। তাহলে প্রোগ্রামের ভুলকে বলে বাগ এবং ওই ভুল খুঁজে সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। এর সঠিক উত্তর হবে দেখো ডিবাগিং। প্রোগ্রামের ভুলকে কি বলে? তোমরা প্রত্যেকেই জানো, প্রোগ্রামের ভুলকে বলে বাগ, তাহলে সঠিক উত্তর বাগ। ফ্লোচার্ট কত প্রকার? ব্যাখ্যাটা দেখো, ফ্লোচার্ট দুই প্রকার, সিস্টেম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট। সঠিক উত্তর 2। কোনটি ফ্লোচার্টের সংযোগ
প্রতীক। দেখো সংযোগ প্রতীক, কানেক্টর বা সংযোগ হিসেবে ব্যবহৃত হয় বৃত্ত। দেখো তাহলে এখানে সংযোগ প্রতীক হচ্ছে বৃত্ত। ফ্লোচার্টে বৃত্ত এই প্রতীকটি কি নির্দেশ করে? দেখো এটা কিন্তু নির্দেশ করে কানেক্টর বা সংযোগ। আয়তক্ষেত্র চিহ্ন দ্বারা প্রোগ্রামের কি বোঝানো হয়? আয়তক্ষেত্র দ্বারা কি বোঝায় তোমরা জানো? আয়তক্ষেত্র দ্বারা প্রসেস বা প্রক্রিয়াকরণ বোঝায়। তাহলে এখানে সঠিক উত্তর প্রক্রিয়াকরণ। ডায়মন্ড প্রতীকটি কোন কাজে ব্যবহৃত হয়? এখানে দেখো ডায়মন্ড বা আমাদের হীরক চিহ্ন বা সিদ্ধান্ত চিহ্ন দেখো সত্য বা সিদ্ধান্তে ব্যবহৃত হয়। এর সঠিক উত্তর সিদ্ধান্ত গ্রহণে। সংযুক্তির জন্য ব্যবহৃত ফ্লোচার্ট কোনটি? সংযুক্তি অর্থাৎ দেখো সংযোগ। কানেক্টর বা সংযোগ হিসেবে ব্যবহৃত হয় বৃত্ত বা কানেক্টর চিহ্ন হচ্ছে বৃত্ত। সঠিক উত্তর দেখো বৃত্ত। কোনটি রিলেশনশিপ এর সিম্বল? দেখো রিলেশনশিপ এর সিম্বল হচ্ছে বৃত্ত। এখানে আমাদের যে বৃত্ত রয়েছে এটাই কিন্তু রিলেশনশিপ এর সিম্বল। প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? দেখো প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ, তো এই ধাপগুলো তোমরা মুখস্থ করে নেবে। এখানে সর্বমোট 7টা ধাপ রয়েছে। তো প্রোগ্রাম কোডিং, দেখো প্রোগ্রাম কোডিং হচ্ছে 4 নম্বর ধাপ। তার আগের ধাপটা কি? প্রোগ্রাম ডিজাইন। তাহলে সঠিক উত্তর হবে দেখো প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম ডিজাইন। দেখো প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? প্রোগ্রাম কোডিং। তাহলে সঠিক উত্তর হবে প্রোগ্রাম কোডিং। অসীম লুপ হলে প্রোগ্রামে কোন ধরনের ভুল হবে? দেখো সিনট্যাক্স ভুল হলো প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো ব্যাকরণগত ভুল। ফ্লোচার্টে বৃত্তকার চিহ্নটি বোঝায়। বৃত্তকার শুধুমাত্র দেখো বোঝাবে হচ্ছে সংযোগ চিহ্ন, অর্থাৎ দেখো বৃত্তকারের ব্যাখ্যাটা কানেক্টর বা সংযোগ হিসেবে ব্যবহৃত হয় বৃত্তাকার। তাহলে এখানে সঠিক উত্তর শুধুমাত্র সংযোগ। প্রোগ্রাম ডিজাইনের টুলস, অ্যালগোরিদম, কোডিং, প্রবাহ চিত্র। দেখো প্রোগ্রাম ডিজাইনের টুলস, অ্যালগোরিদম, প্রবাহ চিত্র, কোডিং সবগুলোই। তাহলে এখানে সঠিক উত্তর সবগুলোই। প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন কি কি প্রয়োজন? দেখো এখানে সমস্যা শনাক্তকরণ এটা প্রয়োজন, প্রোগ্রাম ভাগ করা না, প্রোগ্রাম ভাগ করার কিন্তু দরকার হয় না, ডিবাগিংও প্রয়োজন রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো 1 আর 3, প্রোগ্রামকে ভাগ করার দরকার নেই। প্রোগ্রাম তৈরির মাধ্যমে কোডিং দেখো কি কি করা যায়? সমস্যা বিশ্লেষণের সাথে সম্পর্কিত প্রোগ্রামিং ভাষার সাহায্যে করা, প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজা। এখানে দেখো সমস্যা বিশ্লেষণ আলাদা একটা চ্যাপ্টার এবং কোডিং আলাদা একটা চ্যাপ্টার, সেজন্য এই সমস্যা বিশ্লেষণের সাথে কোডিং এর কোনো সম্পর্ক নেই, বাকি দুইটা সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হবে দেখো 2 আর 3। ব্যাখ্যাটা দেখে নাও, সমস্যা বিশ্লেষণ আলাদা জিনিস, কোডিং আলাদা জিনিস, সেজন্য এই বিশ্লেষণ এটা কিন্তু এর মধ্যে কাউন্ট হবে না, সেটা বাদ। কোনো প্রোগ্রাম রচনার পূর্বে অ্যালগোরিদম তৈরি করতে হবে, ফ্লোচার্ট তৈরি করতে হবে, ডিবাগিং করতে হবে না, ডিবাগিং কিন্তু করা লাগে না, ডিবাগিং কিন্তু পরের বিষয়। যদি তোমার ভুল ধরতে মনে চায়, প্রোগ্রামের ভুলকে বাগ বলে। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করাকে ডিবাগিং বলা হয়। তাহলে সঠিক উত্তরটা হবে দেখো 1 আর 2, ডিবাগিং কিন্তু আলাদা জিনিস। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটি রয়েছে, প্রোগ্রাম ডিজাইন মডেলে 20% থেকে 40% সময় ব্যয় করা হয় কোনটিতে? এখন এর ব্যাখ্যাটা দেখে নাও। এখানে ব্যাখ্যাটা একটু ডিটেলসে করেছি, কারণ এর পরবর্তীতে যে এমসিকিউ গুলো আসবে সবগুলোই কিন্তু এই রিলেটেড, সেজন্য এই ব্যাখ্যাটা তোমরা কেয়ারফুলি মনে রাখবে। দেখো প্রোগ্রাম ডিজাইন মডেলে 20 থেকে 40% সময় ব্যয় করা হয় প্রোগ্রাম বিশ্লেষণে। তাহলে প্রোগ্রাম বিশ্লেষণে সময় লাগে 20 থেকে 40%। তারপরে দেখো ওয়াটারফল মডেলের প্রয়োজনের বিশ্লেষণে 20 থেকে 40%। তাহলে ওয়াটারফলেও কত লাগে? 20 থেকে 40%। ওয়াটারফল মডেলের ডিজাইন ও কোডিং, এখন দেখো বিশ্লেষণ করতে সময় লাগবে 20 থেকে 40%, কিন্তু ডিজাইন ও কোডিং করতে সময় লাগবে 30 থেকে 40%। এখানে তোমাকে মনে রাখতে হবে বিশ্লেষণের জন্য 20 থেকে 40% এবং ডিজাইন ও কোডিং এর জন্য 30 থেকে 40%, ওয়াটারফল এর জন্য 20 থেকে 40%। এতটুকু ইনফরমেশন যদি তুমি মনে রাখতে পারো, তাহলে প্রোগ্রাম ডিজাইন মডেল সম্পর্কিত যে প্রশ্নগুলো আসবে খুব সহজেই তুমি সমাধান করতে পারবে। তাহলে এখানে দেখো আমাদের সঠিক উত্তরটা হবে বিশ্লেষণ। ওয়াটারফল মডেলে প্রয়োজনের বিশ্লেষণে কত সময় ব্যয় করা হয়? দেখো ওয়াটারফল বিশ্লেষণ, তাহলে বিশ্লেষণ যখন থাকবে আমাদের সঠিক উত্তর হবে 20 থেকে 40%। ওয়াটারফল মডেলে ডিজাইন ও কোডিং, দেখো এখানে দুইটা শব্দ, ডিজাইন ও কোডিং এ কত সময় ব্যয় করা হয়? ডিজাইন ও কোডিং এ সময় ব্যয় করা হয়
30 থেকে 40%। এর সঠিক উত্তর 30 থেকে 40%। ওয়াটারফল মডেলের কোন অংশে 20 থেকে 40% সময় ব্যয় করা হয়? প্রয়োজনের বিশ্লেষণ, একটু আগেই কিন্তু আমি ব্যাখ্যা করেছি। ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেল এর বৈশিষ্ট্য? দেখো, ইনহেরিটেন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি মৌলিক ধারণা। তো এতটুকু অংশ থেকে কিন্তু আমরা বুঝতে পারছি ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি মৌলিক ধারণা। তাহলে দেখো সঠিক উত্তর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ব্যাখ্যাটা দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার উদাহরণ হলো সি প্লাস প্লাস, জাভা, সি হ্যাশ। তাহলে এর সঠিক উত্তর হবে জাভা। কোনটি একটি প্রেজেন্ট ক্লাস এর সকল বৈশিষ্ট্য চাইল্ড ক্লাস ব্যবহার করে? তো প্রেজেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস এগুলো কিসের মধ্যে থাকে? ইনহেরিটেন্স এর মধ্যে থাকে, বা ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য। দেখো, ইনহেরিটেন্স এর মধ্যে প্রেজেন্ট ক্লাস, বেস ক্লাস, তারপরে চাইল্ড ক্লাস, তারপরে ডিরাইভড ক্লাস। তো এই যে শব্দগুলো কিন্তু ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্য। মোটামুটি তোমরা এগুলো মুখস্থ করে নিবে। তাহলে দেখো, ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্যের মধ্যে প্রেজেন্ট ক্লাস, বেস ক্লাস, চাইল্ড ক্লাস আর হচ্ছে ডিরাইভ ক্লাস, এগুলো কিন্তু আসবে। এর সঠিক উত্তর ইনহেরিটেন্স। স্ট্রাকচার প্রোগ্রামের গঠন। দেখো, এখানে 1966 সালে স্ট্রাকচার প্রোগ্রামিং এর ধারণা দেন ক্যারেডো বোহম এবং জিউসেফ জ্যাকোপনি। এই দুই গণিতবিদ ব্যাখ্যা করেন যে কোনো প্রোগ্রাম শুধুমাত্র 3টি স্ট্রাকচার যেমন ডিসিশন, সিকোয়েন্স এবং লুপ এর সাহায্যে লেখা হয়। ডিসিশন মানে সিদ্ধান্ত, সিকোয়েন্স মানে পর্যায়ক্রমিক, লুপ মানে লুপ। তাহলে দেখো, স্ট্রাকচারে মূলত 3টা জিনিস লাগবে, ডিসিশন, সিকোয়েন্স, লুপ। এর সঠিক উত্তর হবে সবগুলোই। সি প্রোগ্রামে ডেটা আউটপুট এর জন্য ব্যবহৃত ফাংশন কোনটি? আউটপুট বা ফলাফল প্রদর্শনের জন্য 3টা জিনিস ব্যবহার করা হয়। দেখো, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দেখো পুটস ফার্স্ট ব্র্যাকেট, তারপরে রয়েছে পুট 4 ফার্স্ট ব্র্যাকেট। তো এই 3টার মধ্যে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট এফ। তো এটাই কিন্তু আমাদের আউটপুট ফাংশন। সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি? তো কাঠামো সিকোয়েন্স দেখো, হ্যাশ ইনক্লুড stdio.h মেইন ফার্স্ট ব্র্যাকেট। তো এই সিকোয়েন্সটা কোথায় রয়েছে? দেখো, ডি নাম্বার, হ্যাশ ইনক্লুড, এই যে এর মধ্যে কিন্তু stdio.h বসবে, তারপরে দেখো মেইন ফার্স্ট ব্র্যাকেট। এটাই কিন্তু সঠিক উত্তর। সি ভাষায় লিখিত প্রোগ্রামের কোডকে কি বলা হয়? তো সি ভাষায় লিখিত প্রোগ্রামের কোডকে বলা হয় সোর্স কোড, কারণ এটা মানুষ বুঝতে পারে, যেটি মানুষের বোধগম্য ভাষা। আর অবজেক্ট কোডটা কি? যেটা কম্পিউটার বা ডিভাইস বুঝতে পারে। তাহলে সি ভাষায় লিখিত প্রোগ্রামের কোডকে কি বলে? সোর্স। সি ভাষায় তৈরি করা প্রোগ্রাম ফাইলের এক্সটেনশন কোনটি? .cpp হলো সি প্লাস প্লাস সোর্স কোড ফাইল, যা প্রোগ্রামিং ফাইল এক্সটেনশন। কিছু গুরুত্বপূর্ণ ফাইল এক্সটেনশন দেখো, .doc অর্থাৎ দেখো মাইক্রোসফট ওয়ার্ড ফাইল এক্সটেনশন, .jpeg ইমেজ ফাইল এক্সটেনশন। এখানে সঠিক উত্তরটা হবে দেখো সি ভাষায় .cpp বা CPP। সি নামক ভাষার জন্ম কোন ভাষা থেকে? দেখো, ডেনিস রিচি সি ভাষা প্রবর্তন করে। তো ডেনিস রিচি সি ভাষা পরিবর্তন করে কোথা থেকে? মূলত বি এর সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য বা দূর করার উদ্দেশ্যেই সি এর উদ্ভব হয়। তাহলে প্রথমে কোন ভাষা ছিল? বি ভাষা। তার অনেক সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্যই কিন্তু সি ভাষার আবিষ্কার হয়। তাহলে এখানে সঠিক উত্তর বি। সি প্রোগ্রামিং ভাষা হলো, দেখো, সি প্রোগ্রামিং ভাষা হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ শব্দের অর্থ হচ্ছে ছোট হাতের এবং বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য বিদ্যমান। ছোট হাতের এ দ্বারা যা বোঝায়, বড় হাতের এ দ্বারা কিন্তু সেই একই জিনিস বোঝায় না, এটাকেই বলে কেস সেনসিটিভ। আর দেখো, এটা কিন্তু মধ্যম স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষা। কেননা সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এতে উচ্চ স্তরের ভাষার সুবিধা এবং মধ্য স্তরের ভাষার সুবিধাও কিন্তু পাওয়া যায়, সেজন্য একে মধ্যম স্তরের ভাষা বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর দেখো সবগুলোই হবে। এটি একটি কেস সেনসিটিভ ভাষা, এটি একটি মধ্যম স্তরের ভাষা, এটি একটি উচ্চ স্তরের ভাষা। সঠিক উত্তর সবগুলোই। সি প্রোগ্রামের ক্ষেত্রে এখানে দেখো মূলত নো দ্য কিওয়ার্ড শর্টকাট
অল্টার প্লাস এস, এই অল্টার প্লাস এস এটা কিন্তু সি প্রোগ্রামে ব্যবহার করা হয় না। তাহলে দেখো এখানে রয়েছে অল্টার প্লাস এস, এটা সি প্রোগ্রামে ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় প্রথমটা আর শেষেরটা। তাহলে সঠিক উত্তর প্রথমটা আর শেষেরটা। সি ভাষায় এক লাইনে কমেন্টস লিখতে ব্যবহৃত হয়। ব্যাখ্যাটা দেখো, এক লাইনের কমেন্ট ডাবল স্ল্যাশ দিয়ে শুরু হয়। ডাবল স্ল্যাশ এর পরে যে কোনো ধরনের টেক্সটকে সি কম্পাইলার এড়িয়ে চলে। কম্পাইলার বলতে একটা অনুবাদক প্রোগ্রাম, যে সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে এবং যদি ভুল থাকে তাহলে একসাথে প্রদর্শন করে। তাহলে দেখো এখানে মূলত ডাবল স্ল্যাশ এর পরে যাই থাকুক না কেন কম্পাইলার কিন্তু এড়িয়ে চলে। তাহলে এটা এক লাইন কমেন্ট এর বৈশিষ্ট্য। যদি একাধিক কমেন্ট এর বৈশিষ্ট্য চাই তখন আমরা কি করব, একের অধিক লাইনের কমেন্ট, সেজন্য আমাদের লিখতে হবে স্ল্যাশ স্টার দিয়ে শুরু হয় এবং স্টার স্ল্যাশ দিয়ে শেষ হয়। একাধিক কমেন্টের সিম্বল যদি তোমাদের চাই তাহলে এই সিম্বলটা হবে, আর যদি একটা কমেন্টের চাই তখন ডাবল স্ল্যাশ হবে। তাহলে দেখো প্রশ্নে বলা আছে সি ভাষায় এক লাইনে কমেন্টস লিখতে ব্যবহৃত হয়, এখানে সঠিক উত্তর হবে আমাদের শুধুমাত্র এই প্রথমটা, ডাবল স্ল্যাশ। হ্যালো ওয়ার্ল্ড লেখাটি 5 বার প্রদর্শনের ক্ষেত্রে সি স্টেটমেন্ট হলো। এখানে দেখো মূলত এন এন সমান সমান 1 মানে 1 থেকে শুরু হবে এবং 6 এর নিচে থাকবে। তাহলে দেখো এখানে হবে 1 2 3 4 5, কারণ এখানে এক এক করে বাড়ার কথাও কিন্তু বলা আছে, তার মানে এই যে ফর লুপ কিন্তু সঠিক আছে। এখন 2 নাম্বারটা দেখি, এখানে n সমান সমান 3 অর্থাৎ 3 থেকে শুরু হবে এবং দেখো এক এক করে করে বাড়বে। এখন দেখো এখানে রয়েছে 3 আর এখানে লেস দ্যান ইকুয়াল 8, তাহলে এখানে 3 থেকে শুরু হবে। তাহলে দেখো 3 4 5 6 7 8, তো দেখো এখানে কিন্তু 6টা হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মূলত 5 বার প্রদর্শন করতে হতো, সেজন্য 2 নাম্বারটা হবে না। 3 নাম্বারটার বিষয়টা দেখো, n সমান সমান 5 অর্থাৎ 5 থেকে শুরু হবে এবং 10 এর নিচে থাকবে এবং এক এক করে করে বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখো 10 এর নিচে থাকবে, 5 থেকে শুরু হবে। তাহলে আমরা কত কত নিব, 5 6 7 8 9, মোট কয়বার, 5 বার। আশা করি খুব সহজেই এটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অফলাইনে জিজ্ঞাসা করলে আমি অবশ্যই ডিটেলসে তোমাকে বুঝিয়ে দিব। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দেখো 1 ও 3। এখানে একটা সি প্রোগ্রামিং কোডিং করা রয়েছে। মূলত দেখো এখানে এর মানটা বের করতে হবে। তো এ সমান সমান বি মডিউল 25 দেওয়া রয়েছে আর এখানে বির মান দেওয়া রয়েছে 50। তাহলে ব্যাখ্যাটা যদি আমরা করি, বি সমান সমান 50 দেওয়া রয়েছে, এ সমান সমান দেখো এখানে এর মানটা কত হবে, এর মানটা হবে দেখো বি মডিউল 25। তাহলে দেখো এই যে বির মান কত, বির মান হচ্ছে 50, তো বির মানটা আমরা এখানে বসালাম, মডিউল বা ভাগশেষ চিহ্ন 25, তো এটাই কিন্তু আমরা করেছি। তো দেখো 50কে যদি মডিউল করা হয় 25 দিয়ে তাহলে ভাগশেষ হয় 0, এটা কিন্তু মডিউল চিহ্ন। তাহলে এর ফলাফল বা আউটপুটটা কি হবে, 0। এখানে দেখো এ সমান সমান এই যে বির মান 50 50 বসালাম, মডিউল মানে ভাগশেষ, এখানে 25। তো দেখো 50কে যদি 25 দিয়ে মডিউল করা হয় তাহলে ভাগশেষ হবে 0, সেজন্য সঠিক উত্তরটা হবে 0। উদ্দীপকের ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে, দেখো যেহেতু এটা সি ভাষা অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষা, তো সি প্রোগ্রামিং ভাষাকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। তার মধ্যে কি কি রয়েছে দেখো, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে দেখো জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ সবগুলোই কিন্তু সঠিক উত্তর। এখানে আরেকটা সি প্রোগ্রামিং দেওয়া রয়েছে এবং দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড উদ্দীপকের কোডটির আউটপুট হবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড এটা আউটপুট হিসেবে কোন অংশটুকু বেরোবে। তো দেখো এখানে প্রিন্ট এফ আমরা জানি আউটপুট ফাংশন, কমা কোটেশনের মধ্যে যে অংশটাটুকু থাকবে সেটাই কিন্তু আমাদের আউটপুট হিসাবে বেরোবে। তাহলে দেখো প্রিন্ট এফ এর মধ্যে এই যে কমা কোটেশনের মধ্যে রয়েছে দেখো হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এক্সক্লামেটরি চিহ্ন। তাহলে এখানে এর সঠিক উত্তরটা হবে হ্যালো ওয়ার্ল্ড বিস্ময়সূচক চিহ্ন। তাহলে দেখো হ্যালো ওয়ার্ল্ড এটাই কিন্তু আমাদের আউটপুট হিসাবে বেরোবে। উদ্দীপকের কোডটি রান করতে হলে দেখো রান করতে হলে আমাদের কি কি লাগবে, বিল্ড মেনুতে যেতে হবে, রান অপশানে ক্লিক করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল প্লাস F10
বোতাম চাপতে হবে। তো এই জিনিসটা তোমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবে যে উদ্দীপকের কোডটি বা সি প্রোগ্রামের কোড রান করার জন্য কোনগুলো লাগে, এই তিনটা জিনিস লাগে। এর সঠিক উত্তর হবে সবগুলোই। এই পর্বে আমরা সমাধান করছি 109 থেকে 131 পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। নিচের কোনটি ডেটা টাইপ? তো দেখো আরও কয়েকটি ডেটা টাইপ হলো, এখানে ইন্টিজার ডেটা টাইপ, ক্যারেক্টার, ফ্লোট আর ডাবল, এই সবগুলো কিন্তু ডেটা টাইপ। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডাবল। নিচের কোনটি সঠিক চলক? তো চলক হতে গেলে কি কি লাগবে দেখো, চলক তৈরির কিছু নিয়ম রয়েছে। যেমন চলকের নামের প্রথম অক্ষরটি কোনো অঙ্ক হতে পারবে না, প্রথম অক্ষরটা কোনো সময়ই কোনো অঙ্ক হতে পারবে না। চলকের নামে স্পেস ব্যবহার করা যাবে না, এখানে স্পেস রয়েছে, এখানে স্পেস রয়েছে, তাহলে এই স্পেস থাকলে কিন্তু সেটা চলক হবে না। বর্ণ, অঙ্ক এবং আন্ডারস্কোর ব্যতীত, আন্ডারস্কোর চিহ্ন ব্যতীত অন্য কোনো চিহ্ন, যেমন এইখানে যে চিহ্নগুলো রয়েছে এর একটাও কিন্তু ব্যবহার করা যাবে না। তো দেখো এখানে কিন্তু @ রয়েছে, তাহলে সেটাও কিন্তু আমাদের বাদ যাবে। এখানে এই দুইটা স্পেস রয়েছে, এখানে @ রয়েছে, তাহলে এই তিনটা অপশন বাদ। সঠিক উত্তর কোনটা হবে? ফাইনাল রেজাল্ট। দেখো ফাইনাল রেজাল্ট, এই রিলেটেড কোশ্চেন কিন্তু অনেকগুলো আছে, সেজন্য এই কোশ্চেনটা ভালোভাবে সমাধান করলে পরবর্তীতে তোমাদের জন্য সহজ হবে। এখানে যে চিহ্নগুলো রয়েছে একটাও কিন্তু ব্যবহার করা হবে না। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। তো আমরা পরবর্তী সমাধানে যাচ্ছি। সি ভাষায় বৈধ চলক কোনটি? এর মধ্যে দেখো এখানে চিহ্ন রয়েছে, তার মানে এটা চলবে না। এখানে স্পেস রয়েছে, এটা চলবে না। এখানে আরেকটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটা কিন্তু আমাদের চলকে ব্যবহার করা হয় না। তাহলে সঠিক উত্তর রোল 107, এটাই কিন্তু সঠিক উত্তর। ব্যাখ্যাটা কিন্তু আবারও দিয়েছি, তোমরা একবার লিখে পড়ে নিবে, আশা করি খুব সহজেই এটা বুঝতে পারবে। সঠিক চলক কোনটি? তো এর মধ্যে সঠিক চলক হবে দেখো নাম্বার 2। এখানে দেখো 2 দিয়ে শুরু হয়েছে, তো কোনো অঙ্ক দিয়ে কিন্তু শুরু হতে পারবে না। এখানে 1 দিয়ে শুরু হয়েছে, কোনো অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। তো এখানে ব্যাখ্যা আবারও দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। ডেটা টাইপ ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার, ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার হবে দেখো %d। %d ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার। এখানে আরো কয়েকটা ফরম্যাট স্পেসিফায়ার দেওয়া হয়েছে যাতে তুমি খুব সহজেই বুঝতে পারো। %f ফ্লোট ডেটার ফরম্যাট স্পেসিফায়ার, %x হেক্সাডেসিমাল ডেটার ফরম্যাট স্পেসিফায়ার, %c ক্যারেক্টার ডেটার ফরম্যাট স্পেসিফায়ার, %if ডাবল ডেটার ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে এখানে চাওয়া হয়েছে ইন্টিজার, সঠিক উত্তরটা হবে %d। ফ্লোট টাইপ ডেটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করে? দেখো ফ্লোট 4 বাইট বা 32 বিট জায়গা দখল করে, তাহলে এখানে সঠিক উত্তর 4 বাইট। যদি ইন্টিজারে বলা হতো তাহলে 4 বাইট 32 বিট, ডাবলে বলা হলে 8 বাইট 64 বিট, ক্যারেক্টারে বলা হলে 1 বাইট 8 বিট। তাহলে এখানে গুরুত্বপূর্ণ নোটগুলো দেওয়া রয়েছে, অন্য অন্য এমসিকিউ কিন্তু এখান থেকে আসতে পারে, তাহলে এটা গুরুত্ব সহকারে নোট করে মুখস্থ করে নিবে। এর সঠিক উত্তর হবে 4 বাইট। ডাবল টাইপ ডাটা নির্ধারণে মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? দেখো ডাবল 8 বাইট বা 64 বিট, তাহলে এখানে সঠিক উত্তর 8 বাইট। টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? দেখো টেক্সট টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ 255 হতে পারে, এর সঠিক উত্তর 255। সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? ইন্টিজার কত বিটের? 32 বিট, আর যদি বাইট বলতো তাহলে 4 বাইট, এখানে সঠিক উত্তর 32 বিট। %d কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে? %d অর্থাৎ ইন্টিজার অর্থাৎ দশমিক পূর্ণ সংখ্যা, তাহলে এখানে সঠিক উত্তর হবে দশমিক পূর্ণ সংখ্যা %d। এখানে আরো কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে, এগুলো নোট করে মুখস্থ করে নিবে। সি প্রোগ্রামিং ভাষায় লং ইন্টিজার চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়? দেখো লং ইন্টিজার 4 বাইট বা 32 বিট নাই, এখানে সঠিক উত্তর 4 বাইট। সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? সমস্ত ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকেই ইন্টিজার বলে। ইন্টিজার শব্দের অর্থ পূর্ণ সংখ্যা, এই শব্দের প্রথম 3টি অক্ষর দিয়ে সি ল্যাঙ্গুয়েজে INT ডেটা টাইপের নামকরণ করা হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে ইন্টিজার। সাইন নাম্বার ডেটার রেঞ্জ কত? দেখো এটা কিন্তু তোমরা মুখস্থ করে নিবে, -128 থেকে 127 পর্যন্ত। সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটের?
বাইট বা 32 বিট, এখানে সঠিক উত্তর 32 বিট। একটি রিলেশনাল অপারেটর হচ্ছে, দেখো এখানে ব্যাখ্যাটা, সি ভাষায় 6 ধরনের রিলেশনাল অপারেটর রয়েছে, এখানে কিন্তু রিলেশনাল অপারেটর হবে। তো দেখো সেইগুলো কি কি, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ইকুয়াল, আর হচ্ছে দেখো নট ইকুয়াল। তো এই 6 ধরনের রিলেশনাল অপারেটর রয়েছে, তাহলে এর মধ্যে রিলেশনাল অপারেটর কোনটা, ডাবল সমান সমান বা ইকুয়াল। তাহলে এটা কিন্তু নোট ডাউন করে মুখস্থ করে নিবে, সি ভাষায় রিলেশনাল অপারেটর রয়েছে 6টি। তাহলে সঠিক উত্তর বি নাম্বারটা। ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি, ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ। ফ্লোট ডেটার ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট এফ। ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি, দেখো ইফ, পার্সেন্ট ইফ। চলকের নাম হিসাবে নিচের কোনটি সঠিক, এর ব্যাখ্যাটা কিন্তু অনেকবার করা হয়েছে, এর সঠিক উত্তর এফ আন্ডারস্কোর নেম, এটাই কিন্তু সঠিক উত্তর। সি ভাষায় স্ল্যাশ এন দ্বারা বোঝায় নতুন লাইন, স্ল্যাশ টি দ্বারা ট্যাব বোঝায় অর্থাৎ ফাঁকা করে বসে, স্ল্যাশ আর দ্বারা বোঝায় হচ্ছে শুরুতে প্রদর্শন কে বলা হয়। তো এগুলোকে কি বলা হয় দেখে নাও ব্যাখ্যাটা। এসকেপ সিকোয়েন্স বলতে আউটপুটের উপর বিভিন্ন অপারেশন প্রয়োগ করতে ব্যবহার করা হয়, যেমন দেখো স্ল্যাশ এন, স্ল্যাশ টি, স্ল্যাশ আর ইত্যাদি। তাহলে এগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। পার্সেন্ট এফ কাজ হচ্ছে, তো দেখো পার্সেন্ট এফ কিন্তু ফ্লোটের কাজ করে, রিয়েলের কাজ করে, এখানে ইন্টিজার মানে পার্সেন্ট ডি। তাহলে দেখো ব্যাখ্যাটা, সি ভাষায় দশমিক সংখ্যা বা প্রকৃত সংখ্যার ক্ষেত্রে ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল ব্যবহার করা হয়, পার্সেন্ট ডি কাজ করে ইন্টিজার নাম্বারের জন্য। তাহলে এখানে যেহেতু পার্সেন্ট এফ ইন্টিজার বাদে বাকি দুইটা সঠিক। সি ভাষা ধ্রুবক ঘোষণা করার নিয়ম হলো, দেখো এখানে এখানে সবগুলোই সঠিক রয়েছে, তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিবে। তো এখানে দেখো বিভিন্ন পায়ের মান দেয়া রয়েছে, তো এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নিবে যে এই সবগুলোই সঠিক। সি ভাষার চলকগুলো লক্ষ্য করো, তো দেখো এখানে এখানে কিন্তু দেখো এখানে রয়েছে @, তো এটা কিন্তু ভুল, এখানে কিন্তু চলকে এটা ব্যবহার করা যায় না, এখানে স্পেস রয়েছে, তাহলে এটাও ভুল। এখানে সঠিক উত্তর কি হবে দেখো, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, তো এটাই কিন্তু সঠিক, এর সঠিক উত্তর হবে প্রথমটা, বাকি সবগুলোই ভুল। এর ব্যাখ্যা কিন্তু অনেকবার ইতিমধ্যে আমরা এই ক্লাসেই পেয়েছি। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের সপ্তম পর্বটি এখানেই শেষ করছি। অষ্টম পর্ব, এই পর্বে আমরা সমাধান করছি 132 থেকে 151 পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন এক্স প্লাস ইজ ইকুয়াল টু 15 এর মান কত। তো দেখো ব্যাখ্যাটা, এক্স প্লাস ইজ ইকুয়াল টু 15, তাহলে এক্স সমান সমান, এখানে দেখো এক্স এর মান দেওয়া রয়েছে 5 এবং এখানে রয়েছে 15, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে হবে দেখো 20 অর্থাৎ 20। তাহলে আমাদের সঠিক উত্তর 20 বা 20 বা 20। কোনটি রিলেশনাল অপারেটর, দেখো সি ভাষায় 6 ধরনের রিলেশনাল অপারেটর রয়েছে, কি কি, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ইকুয়াল, আর হচ্ছে দেখো নট ইকুয়াল। তাহলে এখানে সঠিক উত্তর হবে দেখো বি নাম্বারটা, ইকুয়াল। এক্স সমান সমান 10, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 5, ওয়াই সমান সমান ওয়াই মডিউল 3। তাহলে দেখো এখানে উদ্দীপকে উল্লেখিত ওয়াই চলকের সর্বশেষ মান কোনটি, তাহলে এখানে দেখো ব্যাখ্যা, এক্স সমান সমান 10, এখানে দেখো ওয়াই সমান সমান এক্স ইন্টু 5, এক্স এর মানটা কত 10, তাহলে দেখো 10 ইন্টু 5 সমান সমান যদি গুণ করা হয় তাহলে কত হবে 50 অর্থাৎ 50। এখন দেখো ওয়াই সমান সমান, ওয়াই সমান সমান কি বলা আছে, ওয়াই সমান সমান ওয়াই মডিউল বা ভাগশেষ চিহ্ন 3, তাহলে দেখো আমরা পেয়েছি ওয়াই এর মান এখানে 50 পেয়েছি, তাহলে 50 মডিউল বা ভাগশেষ চিহ্ন 3, তাহলে দেখো 50কে 3 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকে 2, সেটাই কিন্তু আমাদের চাওয়া হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 2। এখানে মূলত y ইজ ইকুয়াল টু ওয়াই মডিউল বা ভাগশেষ চিহ্ন 3, তাহলে এই y এর মান আমরা বের করেছি, দেখো y সমান সমান এখানে দেওয়া রয়েছে x মানে 10, তাহলে 10 ইন্টু 5 মানে 50, তাহলে y সমান সমান এখানে আমরা বসিয়েছি 50 মডিউল বা ভাগশেষ চিহ্ন 3,
তো 50-কে 3 দিয়ে ভাগ করলে অবশিষ্ট যেটা থাকে সেটা হচ্ছে 2। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। আমাদের কাছে y এর মানটা চাওয়া হয়েছিল, তাহলে y এর মানটা বা ভাগশেষ চিহ্ন কত থাকবে? 2 থাকবে। এখানে একটা স্টেটমেন্ট দেয়া রয়েছে, এই স্টেটমেন্টটির ভ্যালু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে পাও মানে পাওয়ার চিহ্ন, তো দেখো এখানে রয়েছে 12 ডিভাইডেড বাই বা ভাগ চিহ্ন 4, তারপরে রয়েছে দেখো এডিশন বা যোগ 1, তারপরে এখানে রয়েছে 10 মডিউল বা ভাগশেষ চিহ্ন 4, তারপরে এখানে -3 ইন্টু 4। এখন দেখো এখানে পাওয়ার আমরা পাওয়ারই রাখলাম, এখানে দেখো 12-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3, আর এখানে যে 1 ছিল সেটাই কিন্তু বসিয়েছি। আর এই অংশটা দেখো এখানে 10 মডিউল 4, মডিউল মানে ভাগশেষ, তাহলে দেখো 10-কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে হচ্ছে 2, সেজন্য আমরা এখানে বসাবো 2। আর এখানে দেখো মাইনাস চিহ্ন, আর এখানে 3 ইন্টু 4 মানে কত? 12, অর্থাৎ 12, তাহলে সেটাই কিন্তু বসিয়েছি। তারপরে দেখো এখানে রয়েছে 3 আর 1 4, তাহলে এখানে বসাবো 4, আর এখানে যে 2 ছিল সেই 2 এই যে, আর এখানে -12 বা -12 সেটা কিন্তু এখানে বসে গেল। তারপরে দেখো এখানে 4 এর পাওয়ার 2 মানে 4 2 বার গুণ হবে, তাহলে 4 ইন্টু 4 মানে আমরা 4 2 বার গুণ করলাম। আর এখানে দেখো -12, তাহলে এখানে -12, তাহলে এখানে কত হচ্ছে? 4 4 16, আর এখানে -12, তাহলে এখানে -12ই থেকে গেল। তাহলে দেখো 16 বিয়োগ 12, তো 16 থেকে 12 বিয়োগ করলে থাকে 4, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে এই স্টেটমেন্টটির ভ্যালু কি হবে? 4। এইটা যদি তোমরা লিখে লিখে একবার প্র্যাকটিস করো অবশ্যই তুমি বুঝতে পারবে। নতুবা আমি যে কথাগুলো বলেছি এটা যদি আর একবার শোনো তাহলে কিন্তু অবশ্যই তোমার ধারণাটা ক্লিয়ার হবে। সি ভাষার এক্সপ্রেশন, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে x এর মান কত। তাহলে দেখো x এর মানটা আমরা বের করব। x সমান সমান পাও বা পাওয়ার, দেখো 2 এর পাওয়ার হবে 3, আর এখানে রয়েছে 5 বা 5 মডিউল বা ভাগশেষ চিহ্ন 2, আর এখানে যোগ 3, তাহলে এখানে দেখো 3 এর পাওয়ার কত হবে? 2, তাহলে 3 এর পাওয়ার 2। এখানে দেখো 5-কে যদি 2 দিয়ে ভাগ করা হয় ভাগশেষটা কত থাকবে? ভাগশেষ থাকবে 1, আর এখানে যে যোগ 3 রয়েছে সেই যোগ 3, তাহলে এখানে দেখো 3 এর পাওয়ার 2, তার মানে এখানে ক্যালকুলেশন করলে হবে 9, 3 3-কে 9, এখানে এই যে 1 এই যে 3, তাহলে টোটালটা যোগ করলে কত হয়? 13 বা 13, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর 13 বা 13। 5x স্কোয়ার যোগ 3x যোগ 4 এর সি ভাষায় এক্সপ্রেশন কোনটি? সি ভাষার এক্সপ্রেশনের জন্য আমাদের মূলত এই যে সম্পর্কগুলো রয়েছে ইনটু সম্পর্ক, এখন এটা কিন্তু আমাদের ভেঙে ভেঙে লিখতে হবে। দেখো 5 ইন্টু এক্স, অর্থাৎ দেখো 2টা x যদি গুণ করা হয় তাহলে x স্কোয়ার হয়ে যায়, তো সেটা কিন্তু আমরা ভেঙে লিখেছি, এতটুকু অংশ আমরা এটা লিখেছি। দেখো 5 ইন্টু এক্স, তারপরে এখানে রয়েছে দেখো 3x, তাহলে আমরা লিখবো 3 ইন্টু এক্স, তারপরে এখানে রয়েছে 4, তাহলে আমরা যোগ 4, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। অর্থাৎ সি ভাষায় যে ইন্টুগুলো থাকে সেগুলো এমন চিহ্ন দিয়ে নিয়ে আসতে হয়, তাহলে এখানে সঠিক উত্তরটা সি নাম্বার। y ইন্টু ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 5, এক্স এবং y এর মান যথাক্রমে 5 এবং 30 হলে y এর নতুন মান কত? তাহলে এখানে দেখো y ইন্টু ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 5, এ y এর মান, তো এই অংশটা হচ্ছে y এর মান, যা y সমান সমান y ইন্টু তারপরে দেখো এক্স ডিভাইডেড বাই 5 এর অনুরূপ। তাহলে এক্স ও y এর মান যথাক্রমে 5 ও 30 হলে, তাহলে এখানে আমরা জাস্ট এই অংশটায় আমরা যদি মানটা বসাই তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এখানে মূলত y সমান সমান 30, তো দেখো এখানে আমাদের এখানে রয়েছে হচ্ছে y, তো এখানে y এর মান এখানে কত দেয়া রয়েছে? y এর মান দেয়া রয়েছে 30, তো আমরা সেটাই বসাবো। তারপরে রয়েছে কত দেখো ইনটু, তাহলে আমরা এখানে বসাবো ইনটু, তারপরে দেখো x এর মান কত দেয়া রয়েছে? 5, তো x এর মান আমরা 5 বসিয়েছি, এখানে ডিভাইডেড বাই 5, আর এখানে তাহলে কত হবে? দেখো 5-কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে থাকে 1, একের সাথে যদি 30-এর গুণ করা হয় তাহলে 30 1-কে 30, আমাদের সঠিক উত্তর কিন্তু
30। এখানে মূলত এই ওপরের কথাগুলো যদি তুমি নাও বোঝো কোনো সমস্যা নেই, মূল কথা হচ্ছে তুমি এখানে যে দুইটা মান দেয়া রয়েছে, দেখো এক্স এর মান দেয়া রয়েছে 5, ওয়াই এর মান দেয়া রয়েছে 30। মূলত এই দুইটা মান যদি এই সমীকরণটা বা এই যে সমীকরণটা এখানে যদি তুমি বসাও, তাহলে খুব সহজেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে শুধুমাত্র মানটাই বসিয়েছি, নতুন করে কিছু করিনি। তাহলে সঠিক উত্তরটা হবে দেখো 30। 14 মডিউল 3 সমান সমান কত? এখানে দেখো আমাদের মডিউল মানে ভাগশেষ, তাহলে ভাগশেষ নির্ণয় করার জন্য আমাদের 3 দিয়ে 14কে ভাগ করতে হবে। তাহলে 3 ভাগ 14, দেখো 3 14-র মধ্যে কয় বাদ যায়? 4 বাদ যায়, 3 × 4 = 12, এখানে 12 আর অবশিষ্ট কত থাকে? 2। এই অবশিষ্ট বা ভাগশেষটাই আমাদের কাছে চাওয়া হয়েছিল মডিউল নামে। তাহলে এর সঠিক উত্তর ভাগশেষ হবে 2। সি ভাষায় মডিউল কোন ধরনের অপারেটর? এখানে দেখো অ্যারিথমেটিকের মধ্যে রয়েছে প্লাস, মাইনাস, ইনটু, 1, তারপরে এখানে রয়েছে দেখো মডিউল। তাহলে এটা কিসের মধ্যে যাবে? অ্যারিথমেটিক, অর্থাৎ দেখো এইগুলো। এখন যদি রিলেশনাল বলে তাহলে এই 6টা, যদি বলে হচ্ছে লজিক্যাল তাহলে এটা লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। আর এখানে কিন্তু রয়েছে অ্যাসাইনমেন্ট চিহ্নগুলো। তাহলে দেখো এই অ্যাসাইনমেন্ট চিহ্নগুলোও কিন্তু তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। নিচের কোনটি রিলেশনাল অপারেটর? দেখো দিনাজপুর বোর্ড 2024-এ আসা প্রশ্ন। রিলেশনাল অপারেটর হচ্ছে দেখো 6টি। তোমরা প্রত্যেকেই কিন্তু এইটা সম্পর্কে বিগত কয়েকটা প্রশ্নে সমাধান করে আসছো। তাহলে এটা আমি আর ডিটেলসে বললাম না। এর সঠিক উত্তরটা হবে দেখো বি নাম্বারটা। তাহলে দেখো এর সঠিক উত্তরটা হবে বি নাম্বারটা, অর্থাৎ নট ইজ ইকুয়াল টু। কোনটি লজিক্যাল অপারেটর? দেখো এর মধ্যে লজিক্যাল অপারেটর কোনগুলো? লজিক্যাল অপারেটর হচ্ছে এই 3টা। এটা হচ্ছে লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল নট। তাহলে এর মধ্যে দেখো লজিক্যাল অপারেটর কোনটা হবে? অবশ্যই এটা লজিক্যাল অর। সি ভাষায় অ্যাম্পারসেন্ড অ্যাম্পারসেন্ড অর্থাৎ দুইটা অ্যান্ড কে কোন ধরনের অপারেটর বলা হয়? দেখো এখানে দুইটা অ্যান্ড, অর্থাৎ দেখো লজিক্যাল অপারেটরে কিন্তু দুইটা অ্যান্ড, অর্থাৎ লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দেখো লজিক্যাল। কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? তাহলে দেখো সম্পর্ক বা রিলেশনযুক্ত অপারেটর কোনটা? অবশ্যই তোমরা প্রত্যেকেই পারবে, দেখো গ্রেটার দেন, ইকুয়াল। সি ভাষার রিলেশন অপারেটর কোনটি? সি ভাষার রিলেশনাল অপারেটর অবশ্যই দেখো লেস দেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে লেস দেন। সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের? সি ভাষায় রিলেশনাল অপারেটর কিন্তু 6 ধরনের। এটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছিল, সেজন্য এখানেও কিন্তু বারবারই আমি ব্যাখ্যা করেছি। এর সঠিক উত্তর 6 প্রকার। কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন? লজিক্যাল অ্যান্ড, তো দেখো লজিক্যাল অ্যান্ড কিন্তু এখানে দুইটা অ্যান্ড চিহ্ন বা দুইটা অ্যাম্পারসেন্ড চিহ্ন। এর সঠিক উত্তর সি নাম্বারটা। নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? তো কিওয়ার্ড সম্পর্কে একটু বিস্তারিত তোমাদের ধারণা থাকতে হবে। এখানে এই যে শব্দগুলো রয়েছে এই সবগুলোই হচ্ছে কিওয়ার্ড। তোমাকে যে কোনো একটা কিওয়ার্ড প্রশ্নে তুলে দিয়ে বলবে এটা কোন ধরনের অপারেটর বা কিসের উদাহরণ, অথবা বলবে নিচের কোনটি কিওয়ার্ড। তাহলে দেখো এখানে ব্রেক, ডু, গো টু, রিটার্ন, ভয়েল, চার, ডাবল, ইফ, শর্ট, হোয়াইল, কনস্ট, এলস, লং, সাইজ অফ, কন্টিনিউ, ফ্লট, ইন্টিজার, সুইচ, ডিফল্ট, ফর, এই সবগুলো কিন্তু কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ। তাহলে এখানে দেখো নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? এর সঠিক উত্তর হবে দেখো রিটার্ন, গো টু, ব্রেক, এই সবগুলো কি কিওয়ার্ড। এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে একটু কষ্ট করে তোমরা মুখস্থ করে নিবে। সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি? দেখো সুইচ অবশ্যই একটা কিওয়ার্ড, তাহলে সঠিক উত্তরটা হবে কিওয়ার্ড। সি ভাষায় কোনটি কিওয়ার্ড? দেখো এর মধ্যে যে কিওয়ার্ডটা রয়েছে সেটি হচ্ছে ডাবল। এই ডাবলটা কিওয়ার্ড, বাকি সবগুলো কিন্তু অন্যান্য ফাংশন। নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? অর্থাৎ কিওয়ার্ড নয় কোনটি? এর মধ্যে কিওয়ার্ড নয়, দেখো এই ফাংশন কিন্তু কোনো কিওয়ার্ড নয়। এখানে ব্রেক একটা কিওয়ার্ড, এলস একটা কিওয়ার্ড, তারপরে ইফ এটাও কিন্তু একটা কিওয়ার্ড। তাহলে এই ফাংশনটা কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ নয়।